চুপ থাকা এমন একটি ইবাদত, ফেরেশতারা কিছু লিখতে পারে না, শয়তান কিছু বুঝে উঠতে পারে না, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ তাকে বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব 2 ঘন্টার মধ্যে দুপুরে রান্না শেষ করে সেই সাথে সংসারের আরও অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি এবং সহজে কিভাবে শেষ করে নিলাম সেই সব কিছুই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে শুকনা মরিচ শেষ হয়ে গিয়েছিল আমার বক্সের, তো শুকনা মরিচ বের করে নিলাম, আর এখানে ডাল আর চিনি বের করে নিতেছি আর কি। আর আমি কিন্তু একটু কম কম করে বের করে নিতেছি, কারণ আমার ছোট মেয়ে আছে। আর আমাদের যাদের ছোট বাচ্চা আছে, আমরা যখন রান্নাঘরে কাজ করি তখন কিন্তু আমাদের আশপাশে ঘোরাঘুরি করে, আর এই যে বরমের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খোলার চেষ্টা করে এবং ফেলে দেয়। তো এই কারণে কিন্তু আমি একটু অল্প অল্প করে রাখতেছি। অনেক সময় দেখা যায় যে বেশি করে রাখলে হয় কি, বাচ্চারা তো বোঝে না, ওরা বরমের ঢাকনা খুলে ফেলে আর অনেক জিনিস পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু কম কম করে ঢেলে রাখি। তো আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। বেশি যে জিনিসগুলো থাকে সেগুলো একটু আড়ালে রাখবেন আর কম কম করে হাতের কাছেই রেখে দিবেন। আর এই যে এখানে আমি শুকনা মরিচ ভেজে নিতেছি, আর শুকনা মরিচটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। শুকনো মরিচটা বেশি আঁচে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং শুকনো মরিচের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো আমি শুকনো মরিচ ভেজে নিলাম। এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে আসলে আমি পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তো মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে মুরগির গোস্ত, আলু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন কোনো পানি দিতে হবে না। এই মুরগির গোস্ত আর আলু থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি। এখন আমি আলুগুলো ছিলে নিব। আলুগুলো ছিলে কি করি সেটাই কিন্তু শেয়ার করব। তো এই তো আলুগুলো ছিলে নিতেছি। আর আলু ছিলতে ভালোই লাগে এই ধরনের আলুগুলো। আর এই তো আলুগুলো ছিলে নিতেছে। আলুগুলো কিন্তু আমার এখানে ছেলাও হয়ে গিয়েছে। এই যে সবগুলো আলু ছিলে নিয়েছি। এখন এই তো এখানে কড়াইতে নিয়ে আমি ম্যাশ করে নিব। অল্প অল্প করে নিয়ে ম্যাশ করতে হবে। একসাথে যখন ম্যাশ করতে যাব না, তখন কি হয় যে দানা দানা থেকে যায়। এর কারণে কিন্তু অল্প অল্প করেই নিয়ে আমি ম্যাশ করে নিব। আর এই যে এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করা যায়। হাতের সাহায্যে সেরকম ভালোভাবে ম্যাশ হয় না, অনেকটাই দানা দানা থেকে যায়। এই জন্য আমি গ্লাসের সাহায্যেই আলুগুলো ম্যাশ করে নিতেছি। তো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আর এই যে এখানে কিন্তু আলুগুলো আমার ম্যাশ করা হয়েও গিয়েছে। এখানে আমি তো শুকনো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। তো শুকনো মরিচগুলো কিন্তু আমি হাত দিয়ে ডলবো না। শুকনো মরিচগুলো এখন যেহেতু গরমের সময় হয় কি, হাত দিয়ে শুকনো মরিচগুলো ডলাডলি করলে হাতটা কিন্তু জ্বলা পোড়া করবে। এজন্য আমি এই গ্লাসের সাহায্যেই কিন্তু শুকনো মরিচটা ঢলে নিব আর কি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন যেহেতু গরমের সময় কাঁচামরিচ বা শুকনো মরিচ এই ধরনের জিনিসগুলো, যখন এই ধরনের কাজগুলো করতে যাবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। আর যদি মনে হয় যে আপনার কাঁচামরিচ বা শুকনো মরিচ কাটার পরে বা কাজ করার পরে হাতটা জ্বলতেছে, তখন আপনারা কি করবেন, একটু সরিষার তেল হাতে মেখে নেবেন। তাহলে দেখবেন যে সাথে সাথে হাতের যে জ্বালা পোড়াটা আছে সেটা কিন্তু কমে যাবে। আর এই তো আমি শুকনো মরিচটা কিন্তু মথে নিয়েছি গ্লাসের সাহায্যে। এখন এই গ্লাসের সাহায্যে শুকনো মরিচের সাথে আলুগুলো মিশিয়ে নিতেছি। তো আমি এখানে কি করতেছি অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো বা। এখানে আমি পেঁয়াজটাও বেরেস্তা করে নিয়েছি, আর একটু তেলও নিয়েছি। এটা কিন্তু সয়াবিন তেলটা একটু ভেজে নিয়েছি আর কি পেঁয়াজের সাথে। তো আমি এভাবেই কিন্তু আলু ভর্তা করে নিই। আর এই যে আমি আলু ভর্তাটাও কিন্তু করে নিলাম। তো অনেক সময় হয় কি, আমি রান্নার মতন করে আলু ভর্তা করি, তো এখনও সেই রেসিপিটা শেয়ার করে নেই। অবশ্য সময় পেলে একদিন শেয়ার করব। আর এই যে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া তো ভর্তা খেতে ভালো লাগে না, তাই না? আর এই যে এখানে সরিষার তেল দিয়ে এখন কিন্তু হাত লাগাতে হবে। এখন হাত না লাগালে ভর্তার সেই যে প্রপার টেস্টটা থাকে সেটা কিন্তু আসবে না। এই তো আমি হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতেছি ভর্তাটা। এখন ভালো করে মাখিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মুরগির গোস্তটাও রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল।
আর এই যে এদিকে ভর্তাটাও কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর ভাত রান্না করেছি। এই তো আমার দুপুরে রান্নাবান্না ছিল। আর আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি ভিজিট করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো রান্নাবান্না শেষ করে আরও কিন্তু অনেক কাজবাজ আছে, সেগুলোও কিন্তু শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে গ্রাম থেকে কি পাঠানো হয়েছে সেগুলো একটু শেয়ার করি। তো এই যে এখানে গ্রাম থেকে হচ্ছে কচু শাক পাঠানো হয়েছে, তারপরে হচ্ছে কুমড়া শাকের যে আগালগুলো থাকে শুধু সেগুলোই পাঠাইছে। তো এখানে শহরে কিন্তু এই ধরনের শাক, এত সুন্দর শাক পাওয়া যায় না। যদিও সবসময় শাক পাতা এগুলো খাওয়া হয়, কিন্তু গ্রামের যে শাকগুলো থাকে, গ্রামের যে শাকের স্বাদ বা মজা, সেই স্বাদ আর মজা কিন্তু শহরের শাকে পাওয়া যায় না। তো এখানে আমার শাশুড়ি শাক পাঠিয়েছে, কচু শাক, কুমড়া শাক আর অনেকগুলো সুপারি পাঠাইছে। সুপারি পেয়ে তো আমি অনেক বেশি খুশি, কারণ আমি কিন্তু অনেকের মতনই পান সুপারি অনেকটাই পছন্দ করি। এই তো আর আমার শ্বশুরবাসায় কিন্তু পান গাছও আছে, তো যদি কখনো যাই অবশ্যই শেয়ার করব। আর এই যে কচু শাকগুলো কত ফ্রেশ, গ্রামের কচু শাকের স্বাদই আলাদা। আর আমার শাশুড়ি জানে যে আমি ওনার বাড়ির কচু শাকগুলো খেতে পছন্দ করি, এজন্যই কিন্তু পাঠাইছে। আর পাঠানোর পর আবার ফোন দিয়ে বলছে যে তোমার জন্য কচু শাকও পাঠাইছি। আর এই যে এখানে সুপারিগুলো অনেক বড় বড় ছিল, আর এই সুপারিগুলো আমার অনেক দিন যাবে। তো এই তো সুপারি দিয়েছে, আর পান হয়তো বা কিনে নিব বা এমনি সুপারিটা খেয়ে নিব। খুব ভালো লাগে আমার সুপারি খেতে। তো আমার কোন কোন প্রিয় আপু ভাইয়াদের সুপারি খেতে ভালো লাগে, পান সুপারি খেতে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এগুলো বের করে নিলাম, এখন হচ্ছে শাকগুলো আমি বেছে রাখবো। তো এইভাবে শাকগুলো রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, এই কারণে কিন্তু শাকগুলো বেছে নিতে হবে। তো এখন যদি শাকগুলো বেছে রাখি তাহলে কিন্তু সবগুলো শাকই নিতে পারবো। আর এত সুন্দর ফ্রেশ শাক সবজি টাটকা, তো এগুলো কিন্তু ফেলে দিতে ইচ্ছা করবে না। এই জন্য আমি একটু কষ্ট করে, রান্না যদিও শেষ হয়ে গিয়েছে তারপরেও কিন্তু একটু কষ্ট করে শাকগুলো তাড়াতাড়ি করে বেছে রাখবো, আর জিনিসটাও নষ্ট হবে না। আর এখন যদি বেছে রাখি অনেকটাই ভালো হবে। আর শাকটা বেছে আরও অনেক কাজকর্ম আছে, সেগুলোও কিন্তু শেয়ার করব। আর এই যে শাকগুলো আমি বেছে নিতেছি। আর যে বললাম না, চুপ থাকা একটা ইবাদত, আসলে চুপ থাকা কিন্তু একটা ইবাদত। তো ওই যে তর্ক না করে চুপ থাকাটাই ভালো, তাই না? তর্ক করলে শত্রু বাড়ে, এই কথাটা কিন্তু সত্যি। এই কারণে যখন কোনো জায়গায় কোনো তর্ক হবে আমরা চুপ থাকারই চেষ্টা করব। বিশেষ করে এই কাজটা কিন্তু সকলেরই করা উচিত, চুপ থাকাটাই ভালো, তাই না? তো চুপ থাকা ভালো বলতে বলতেই যেখানে অনেকগুলা কাপড় বের হয়ে গিয়েছে, অনেকগুলা কাপড়, 2টা বিছানার চাদর, বালিশের কভার, আপনাদের ভাইয়ার কাপড়, বাচ্চাদের কাপড়, অনেক কাপড়। সেই সব কাপড় এখন ধুয়ে নিব। শাকগুলো বাচ্চা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে যে গরম যে পড়েছে, বাচ্চারা খুব ঘামে, বালিশগুলো ঘেমে গিয়েছে। বালিশগুলো একটু বারান্দায় শুকাতে দিয়েছিলাম, যদিও এখন রোদ চলে গিয়েছে, তবে সকালে কিন্তু খুব ভালো রোদ ছিল। আর এই যে কাপড়গুলো কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। আর এই যে চাদরগুলোর পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর ছোট যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি এই যে এখানে বালতিতে নিয়ে নিয়েছি, এগুলো শুকাতে দিয়ে দিব। আর এই যে এখানে আমি আলু, কাঁচামরিচ আর এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো আমি শাকটা কিন্তু রান্না করে নেব, কুমড়া শাকটা এখানে রান্না করে নিতেছি। তো যেহেতু ফ্রেশ শাক পেয়েছি সেহেতু কিন্তু রান্না করে নিতেছি, যদিও রান্না হয়ে গিয়েছে, তারপরে শাকগুলো এখন রান্না করে নিব। আর গ্রামের বাড়িতে আসলে সেরকম কেউ যায়নি, আমাদের এখানে একজন ভাই ছিল পরিচিত, সে গিয়েছিল। সে আসার সময় শাকগুলো নিয়ে আসছে, বাসায় বলে দিয়েছিল কিছু শাক দিয়ে দেওয়ার জন্য। আর এই তো আলুগুলো একটু সেদ্ধ হওয়ার পর আমি শাকগুলো দিয়ে দিয়েছি, আর শাক আর আলু একটু সেদ্ধ হয়ে আসছে। এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিলাম। আর এই যে মাশাল্লাহ শাক রান্না কিন্তু প্রায় হয়েও গিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।